মেঘলা বিকেলের সেই ছমছমে পরিবেশ। মোড়ের মাথায় পানবিড়ির দোকানে তখন পাসিং শো কেনায় ব্যস্ত আমি আর কিশোরী। হঠাৎ আকাশ ভেঙে নামল বৃষ্টি। কাক ভেজা হাওয়া থেকে বাঁচতে দুজনে ছুটলাম ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। আমাদের দেখে ঠাকুরমশাই বললেন, আরে এসো এসো, একেবারে জল জ্যান্ত দুটো ইলিশ মাছ হয়ে ফিরলে দেখছি। বসো দিকের চেয়ারে, নইলে সারা ঘর জল জল হয়ে যাবে। যা দিনকাল পড়েছে ঠাকুরমশাই, এক মুহূর্তের ভরসা নেই। এই মেঘ তো এই বৃষ্টি। ভাবলাম এক প্যাকেট পাসিং শো নিয়ে আয়েশ করে আপনার গল্প শুনতে আসব, কিন্তু কপালে ছিল অকাল স্নান। হবে না, সময়টাই যে এখন বিরূপ। প্রকৃতিও যেন আজকাল বড্ড বেশি খামখেয়ালি হয়ে উঠেছে। আমার এই ভাঙা ঘরে তোমাদের একটু ঠিকঠাক বসতে দেব তারও উপায় নেই। চালের একদিক দিয়ে জল পড়া শুরু হয়েছে। কিশোরী গামছা দিয়ে মাথা মুছতে মুছতে মুখ টিপে হেসে বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনার তো কত রকমের সিদ্ধি, কত রকমের তুকতাক জানা আছে। তা তান্ত্রিক গুণে বৃষ্টিটা কয়েক মিনিট পিছিয়ে দেওয়া যেত না? অন্তত আমরা শুকনো জামা কাপড়ে আপনার আস্তানায় পৌঁছতে পারতাম। ছোট মুখে বড় কথা। প্রকৃতি কি হাতের মোয়া নাকি যে চাইলেই ঘোরানো যায়? তন্ত্র কি বৃষ্টির ছাতা যে মন্ত্র পড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে? কেন হবে না? প্রাচীন পুঁথিতে কত রকমের মেঘস্তম্ভন বা বায়ু পরিবর্তনের কথা লেখা থাকে। আপনি চাইলে অন্তত মোড়ের মাথা থেকে এইটুকু রাস্তা আমাদের জন্য একটুখানি বৃষ্টির সময়টা পিছিয়ে দিলেই পারতেন। এই সময় চারি চা নিয়ে এলো, আর ঠাকুরমশাই আয়েশ করে একটা সিগারেট ধরালেন। এরপর সিগারেটের আধা আধি শেষ করে বলতে শুরু করলেন, টুকটাক করে বৃষ্টি থামানো ওহে কিশোরী, প্রকৃতির নিয়ম উল্টে দেওয়া অত সহজ নয়। আর দিলেও তার মাসুল গুনতে হয় কড়ায় গন্ডায়। প্রকৃতির চেয়েও ভয়ঙ্কর এক শক্তির মুখোমুখি হয়েছিলাম আজ থেকে বছর 25 আগে। নদিয়ার সেই গজাননপুর গ্রামের কথা মনে পড়লে আজও আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যায়। নদিয়া? সেখানে কি হয়েছিল ঠাকুরমশাই? গজাননপুরের নামটা তো আগে কখনো শুনিনি। শুনবে না, কিন্তু নদিয়ারই একটা ছোট্ট গ্রাম। আমাকে সেখানে ডেকে পাঠিয়েছিলেন গ্রামের জমিদার নরেনবাবু। লোকটা আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও গলায় এক রাশ আতঙ্ক নিয়ে আমার এই ভাঙা ঘরে এসে পড়েছিলেন। বললেন, ঠাকুরমশাই, গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, ওটাকে বাঁচান। ওটা মানে কি, কোনো মহামারী? না না, মহামারীর চেয়েও অদ্ভুত। নরেনবাবু ফিসফিস করে বললেন, গ্রামের দক্ষিণ প্রান্তে একটা ঝুপসি শেওড়া গাছ আছে। তার নিচ দিয়ে রাতে কেউ গেলেই শুনতে পায় এক এক অদ্ভুত ডানা ঝাপটানোর শব্দ। আর তারপর পরের দিন সকালে দেখা যায় পড়ে আছে একগুচ্ছ কাকের মতো কুচকুচে কালো পালক। কাকের পালক? শুধু ওইটুকুই? দাঁড়াও, আসল কথা তো শোনোনি। গ্রামের বুড়োরা বলে ওটা মানুষ নয়, ওটা হলো কাকতান্ত্রিকের পোঁতা। ওই গ্রামেরই এক তান্ত্রিক নাকি বহু বছর আগে এক বিভৎস সাধনা করেছিল। সে এমন এক অভিশাপ দিয়ে গেছে যে সেই অতৃপ্ত আত্মা আজও পালক গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। মানুষ বলে ওটা যার উপর ভর করে সে আর মানুষ থাকে না। গায়ের চামড়া ফেটে বেরোয় কালো পালক, হাড়গোড় মটমট করে ভেঙে তৈরি হয় ডানা। মানুষটাই নাকি শেষে কাক হয়ে যায়। মানুষ কাক হয়ে যায়? এও কি সম্ভব ঠাকুরমশাই? অসম্ভব বলে কিচ্ছু নেই। আমি যখন গজাননপুরে পৌঁছলাম, নরেনবাবু আমায় নিয়ে গেলেন গ্রামের শেষ প্রান্তে একটা জীর্ণ কুঁড়ে ঘরের সামনে। বললেন, ঠাকুরমশাই, এই ঘরের ছেলে বিনয় ছিপছিপে জোয়ান ছেলে ছিল, কিন্তু মাসখানেক হলো এক অদ্ভুত রোগে ধরেছে তাকে। কিরকম রোগ? পাগল হয়ে গেছে নাকি? পাগলামির চেয়েও ভয়ঙ্কর। আমি ঘরের ভিতর উকি দিয়ে দেখলাম অন্ধকার ঘরের এক কোণে বিনয় গুটি সুটি মেরে বসে আছে।
সামনে এক থালা ভাত দেওয়া, কিন্তু সে হাত দিয়ে খাচ্ছে না। সে থালার উপর মুখ ঝুঁকিয়ে অদ্ভুত এক কায়দায় ঠোকরানোর মতো করে খাবারগুলো মুখে তুলছে। সবচেয়ে বড় কথা, তার চোখের মণি দুটো স্থির হয়ে আছে, আর চোখের কোল বেয়ে কালো রঙের কি একটা কষ করিয়ে পড়ছে। আমি সামনে যেতেই সে ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকালো। অন্ধকারে তার চোখ দুটো যেন কাঁচের গোলকের মতো চকচক করে উঠল। আমি কাছে গিয়ে ওর ঘাড়ের উপর হাত রাখতে যাব, অমনি সে এক বিভৎস কর্কশ স্বরে চেঁচিয়ে উঠল। সে ডাক মানুষের নয়, হুবহু এক বড় দাঁড় কাকের গলার স্বর। আমি ওর ঘাড়ের কাছে জামাটা একটু সরাতেই আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম ওর ঘাড়ের হাড়টা অদ্ভুতভাবে বাইরের দিকে বেরিয়ে এসেছে, আর সেখান থেকে 4-5টা কুচকুচে কালো পালক গজিয়েছে, শক্ত ধারালো পালক। নরেনবাবু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, ঠাকুরমশাই, বিনয়ের বাবা এগুলো চিমটে দিয়ে উপড়ে ফেলতে চেয়েছিল, কিন্তু পালকগুলোতে টান দিতেই বিনয় এমনভাবে আর্তনাদ করে উঠল যেন ওর জীবন্ত চামড়া কেউ ছাড়িয়ে নিচ্ছে। আর আর পালকের গোড়া থেকে চুইয়ে বেরোতে লাগলো আলকাতরার মতো কালো রক্ত। এরপর আমরা সেখানে থেকে গেলাম গ্রামের এক পক্ককেশ বৃদ্ধ ভৈরব জ্যাঠার কাছে। খোঁজ নিয়ে জানতে পারলাম এক নিষিদ্ধ ইতিহাসের কথা। প্রায় 100 বছর আগে এই গজাননপুরে ডেরা বেঁধেছিল এক কুখ্যাত তান্ত্রিক কাকেশ্বরনাথ। সে ছিল বামাচারী সাধক। শোনা যায় সে নাকি এক বিশেষ সিদ্ধি লাভের জন্য 100 কাক বলি দিয়েছিল। গ্রামের মানুষ তাকে ডাকিনী সাধক বলে গ্রাম থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। এই ভৈরব জ্যাঠাই আমাকে আসল রহস্যটা বললেন। কাকেশ্বরনাথ শুধু সাধারণ তান্ত্রিক ছিল না, তার কাছে ছিল এক মারণাস্ত্র, যাকে সে বলতো পালক সংস্করণ। পালক সংস্করণ নামটা তো বেশ অদ্ভুত। এর মানে কি ঠাকুরমশাই? এটা ছিল বামাচারী তন্ত্রের এক বিকৃত খেয়াল। কাকেশ্বর তার বিশেষ কিছু শিষ্যকে বেছে নিত, তাদের উপর প্রয়োগ করত এই বিদ্যা। শোনা যায় এক বিশেষ অমাবস্যার রাতে সে তার শিষ্যদের ঘিরে বসে এক অদ্ভুত মালা পরাতো। সেই মালা সুতো দিয়ে তৈরি নয়, বরং 100টা মরা দাঁড় কাকের গলার পালক গেঁথে তৈরি করা হতো। আর সেই মালা পরিয়ে বিশেষ এক নিষিদ্ধ মন্ত্র পড়লে কি হতো তখন? মন্ত্রের প্রভাবে সেই শিষ্যের রক্ত নীল হতে শুরু করত। কিছুদিনের মধ্যেই তার স্বভাব বদলে যেত। সে ভাত রুটি ছেড়ে কাঁচা মাছ বা পচা মাংসের দিকে ঝুঁকত। ধীরে ধীরে সেই মালার পালকগুলো শিষ্যের চামড়া ভেদ করে ভিতরে ঢুকে যেত, আর তারপর শরীর ফুঁড়ে গজাতো আসল পালক। শেষে একদিন মানুষটা একটা প্রকাণ্ড কুৎসিত কাকে রূপান্তরিত হতো। লোকচক্ষুর আড়ালে কাকেশ্বর এভাবেই তার এক কাক বাহিনী তৈরি করেছিল। কিন্তু কাকেশ্বরনাথ তো 100 বছর আগে মারা গেছে, তাহলে বিনয়ের এই দশা হচ্ছে কেন? সেখানেই তো রহস্যের পেঁচ। কাকেশ্বর মারা গেলেও তার সেই অশুভ তান্ত্রিক মণ্ডলী গ্রাম ছাড়েনি। গ্রামের লোকেরাও ভয়ঙ্কর কথা শোনালো। তারা একে একে বলতে লাগলো, ঠাকুরমশাই, কাকেশ্বর মরেছে বটে, কিন্তু তার আসনটা আজও জীবন্ত। ওই যে দেখছেন মাঠের মাঝখানে সেই বিশাল পুরনো অসত্য গাছটা, ওটাই ছিল তার সাধন ক্ষেত্র। হ্যাঁ ঠাকুরমশাই, ওই গাছটা বড় অভিশপ্ত। বাতাস না থাকলেও ওটার পাতা কাঁপে। আর গভীর রাতে দেখা যায় গাছের মগডাল থেকে বৃষ্টির মতো কালো পালক ঝরে পড়ছে নিচে। যার গায়ে ওই পালক একবার লাগে তাকে কাকেশ্বর তার নতুন শিষ্য হিসেবে বেছে নেয়। সেই রাতেই আমি নরেনবাবুকে নিয়ে বিনয়দের বাড়িতে গেলাম। বিনয়ের পরিবার তখন এক কোণে জড়সড় হয়ে বসে কাঁদছে। জানো কিশোরী, কোনো কোনো শোকের চেয়ে ভয়ঙ্কর হয় সেই শোকের কারণটা।
আপনি কি সেই রাতে বিনয়ের ঘরেই ছিলেন? হ্যাঁ, আমি স্থির করলাম রাতটা ওই ঘরেই কাটাবো। একটা মাদুর পেতে আমি বিনয়ের থেকে হাত 5 দূরে বসলাম। মাঝরাতে ঘরটা নিঝুম, শুধু বাইরে ঝিঝি পোকার ডাক আর বিনয়ের গলার সেই অদ্ভুত ঘর ঘর আওয়াজ। হঠাৎ দেখলাম বিনয় অন্ধকারের মধ্যে নড়ে চড়ে উঠল। সে নিজের হাত আর পায়ের নখগুলো নিয়ে কি যেন করছে। চাঁদের ম্লান আলোয় দেখলাম সে তার মাথা নামিয়ে হাত ঠোকরাচ্ছে, ঠিক যেমন করে কাকেরা মাছ বা মাংস ছিলে খায়। ওর গায়ের চামড়া তখন এতই শক্ত হয়ে গেছে যে নখ দিয়ে ছিঁড়তে পারছিল না, তাই কামড়ে কামড়ে যেন কিছু একটা বের করতে চাইছে ভিতর থেকে। ওর সারা শরীর তখন কাঁপছে, আর সেই হাড় বেরোনো ঘাড় থেকে 4-5টা পালক ডানা মেলার মতো খাড়া হয়ে দাঁড়িয়েছে। ও কি আপনাকে দেখতে পায়নি? পেয়েছিল। হঠাৎ সে তার ঠোকরানো থামিয়ে মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে তাকালো। সেই চাউনি আমি ভুলবো না। ওটা কোনো মানুষের দৃষ্টি নয়, ওটা এক হিংস্র পাখির চাউনি। হঠাৎ চোখের পলকে সে মেঝের থেকে লাফ দিয়ে জানালার পাশে মেঝেতে বসলো। তখন মটমট করে ভাঙছে, যেন ভিতরে কোনো নতুন কাঠামো তৈরি হচ্ছে। ওর গলা দিয়ে বেরোতে লাগলো এক পিশাচি গড় গড় শব্দ। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল মাঠের মাঝখানের সেই অভিশপ্ত অশ্বত্থ গাছটার দিকে। ওর মুখ দিয়ে কথা নয়, যেন একটা অশরীরী গোঙানি বেরোলো। ও ও ডাকছে, আমাকে যেতে হবে, ও ডাকছে। নরেনবাবু ঘরের বাইরে থেকে আর্তনাদ করে উঠলেন। ঠাকুরমশাই, দেখুন দেখুন বিনয়টা কি বলছে। বিনয় যখন জানালার পাশে মেঝেতে বসে ডানা ঝাপটানোর মতো শরীরটা দোলাচ্ছিল, তখনই আমি বুঝলাম এটা সাধারণ কোনো অবস্থা নয়। বিনয়ের চারপাশের বাতাসটা কেমন যেন স্থির হয়ে গেছে, কোনো মন্ত্রই ওই রক্ষা কবচ ভেদ করতে পারছে না। এক অদৃশ্য কাক শক্তির আবরণ ওকে ঘিরে রেখেছে। এই সময় বিনয় বেরিয়ে যাচ্ছে আর আমি তার পিছন পিছন যাচ্ছি। এই দুর্যোগে আপনি একা ওই অশ্বত্থ গাছের দিকে এগোলেন? উপায় ছিল না। হাতে শুধু আমার সেই পুরনো লোহার চিমটে আর ঝোলায় কিছু তান্ত্রিক কবচ আর মশাল। মাঠের মাঝখানে যখন পৌঁছলাম, তখন চারদিক ভুতুরে রকমের শান্ত। ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই। শুধু দূর থেকে ভেসে আসছে বিনয়ের সেই কর্কশ কা কা শব্দ। অশ্বত্থ গাছটা এক বিশাল দানবের মতো দাঁড়িয়ে রইল। মানুষ ছিল না কেউ, কিন্তু যা ছিল তা আরো ভয়ঙ্কর। আমি গাছের নিচে দাঁড়াতেই ওপর থেকে হুড়মুড় করে একটা শব্দ হলো। দেখলাম ওপরের ডালগুলো থেকে দড়ির মতো কি সব ঝুলছে। মশালের আলো ফেলতেই শিউরে উঠলাম। ওগুলো দড়ি নয়, পালক সংস্করণের সেই অভিশপ্ত মালা। শুকনো কুচকুচে কালো শয়ে শয়ে পালক গেথে ঝোলানো হয়েছে। বাতাসে সেগুলো নড়ছে আর খিনখিনে খসখসে শব্দ হচ্ছে। তার মানে কাকেশ্বরের সেই তন্ত্রক্রিয়া আজও সেখানে সচল? শুধু সচল নয়, একেবারে টাটকা। গাছের গোড়ায় তাকাতেই দেখলাম মাটিটা কেউ পরিষ্কার করে লেপে দিয়েছে। সেখানে রক্ত আর মেটে সিঁদুর দিয়ে আঁকা হয়েছে তন্ত্রমণ্ডল। মণ্ডলের ঠিক কেন্দ্রে বসানো একটা মাটির বলির পাতিল, আর তার চারপাশ দিয়ে সার দিয়ে গেঁথে রাখা হয়েছে অসংখ্য কালো পালক। পালকগুলো মাটির উপর এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন কেউ ওদের রোপণ করেছে। পাতিলের ভিতর থেকে একটা উগ্র পচা গন্ধ বেরোচ্ছিল। সেই অন্ধকারে আমি আর এক মুহূর্ত দেরি করিনি। ঝোলা থেকে এক মুঠো পঞ্চশস্য বের করে যেই সেই তান্ত্রিক মণ্ডলের রেখার উপর পা রেখেছি, অমনি মনে হলো
সারা মাঠটা যেন একসাথে আর্তনাদ করে উঠল। আকাশ থেকে কোনো মেঘ নয়, অসংখ্য কালো কাক উল্কার মতো নিচে নেমে এলো। ওরে বাবা, তারা কি আপনাকে আক্রমণ করলো? আক্রমণ তো সামান্য কথা, ডানা ঝাপটানোর সেই শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। অশ্বত্থ গাছটা এমনভাবে কাঁপতে লাগলো যেন কোনো বড় ভূমিকম্প শুরু হয়েছে। সেই ঝোলানো পালকের মালাগুলো সাপের মতো দুলছে। হঠাৎ দেখলাম সেই মণ্ডলের মাঝখানের বলির পাতিল থেকে একটা গাঢ় কুচকুচে কালো ধোঁয়া বেরোতে শুরু করেছে। আর সেই ধোঁয়ার ভেতর থেকে ভেসে এলো একটা বিকৃত ভাঙা গলার স্বর, যেটা কোনো মানুষের নয়, আবার কোনো পাখিরও নয়। তুই কে? কার এত বড় সাহস যে আমার পালক ছিড়বি? কাকেশ্বর নাথের আসনে পা দেওয়ার স্পর্ধা করিস? ঠাকুরমশাই, ওটা কি কাকেশ্বরের আত্মা ছিল? আত্মা ঠিক বলা যায় না, ওটা ছিল এক অবদমিত পাশবিক শক্তি। আমি চিমটেটা শক্ত করে ধরে বললাম, কাকেশ্বরনাথ, তোমার দিন শেষ হয়েছে। 100 বছর ধরে তুমি গজাননপুরের রক্ত চুষছ। এবার মুক্তি দাও এই গ্রামকে। মুক্তি? মুক্তি আমি দেব না। আমি তোকে চাই। তোর রক্তে আমার পালক ভেজাবো। তারপর কি হলো? আপনি কি পিছু হটলেন? পিছু হটার পাত্র আমি নই কিশোরী, কিন্তু সেই অশরীরী কণ্ঠের অট্টহাসি থামতে না থামতেই দেখলাম অশ্বত্থ গাছের গোড়া থেকে ঘন কালো ধোঁয়া জমাট বেঁধে একটা মূর্তির আকার নিল। আমি মশালের আলোটা সেদিকে ফেলতেই আমার হাতের ধরা লোহার চিমটেটা থরথর করে কেঁপে উঠল। কি দেখলেন ঠাকুরমশাই? কাকেশ্বরনাথকে? অবিকল মানুষের মতো একটা দীর্ঘদেহী ছায়া, কিন্তু তার ঘাড়, কাঁধ আর মাথা জুড়ে ফুটে আছে কুচকুচে কালো পালক। পালকগুলো যেন জ্যান্ত, হাওয়ায় কাঁপছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো গভীর হলদে রঙের, ঠিক যেমন শিকারী পাখির চোখ হয়। সেই চাউনিতে কোনো দয়া নেই, আছে শুধু এক আদিম ক্ষুধা। আমি বুঝলাম কাকেশ্বরনাথ পুরোপুরি মিলিয়ে যায়নি, সে বেঁচে আছে তার ওই অশুভ তন্ত্রের ভিতর। ও কি তবে সত্যিই নতুন কোনো দেহ খুঁজছিল? ঠিক তাই। সে ফিসফিস করে বলে উঠল, এই জীর্ণ খাঁচায় আর কতদিন থাকবো? বিনয় তৈরি হচ্ছে। ওর রক্ত এখন নীল হয়ে গেছে। ওই আমার পরবর্তী দেহপাত্র। আমি বুঝতে পারলাম কাকেশ্বরের ওই পালক সংস্করণ আসলে একটা তান্ত্রিক রূপান্তর। সে আমাকে শাসিয়ে বলল, প্রথমে পালক পরালে শরীরে হালকা কাক স্বভাব আসে। তারপর মানুষটা ভাত মুড়ি ছেড়ে খাবার ঠোকরাতে শুরু করে। অন্ধকারে খুঁজে নেয় নিজের আস্তানা হিসেবে, আর চোখের মনি হয়ে ওঠে চকমকে হলদে। তার মানে বিনয়ের যা যা হচ্ছিল সেই সবই ছিল ওই বিবর্তনের শুরু। একদম ঠিক। কাকেশ্বর সেই ছায়া মূর্তি নাচালো আর আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করলো। মানুষের চেতনা যখন শেষ হয়ে যায়, তখনই সে হয়ে ওঠে আমার কাকের দেহধারী শিষ্য। বিনয় এখন মাঝপথে দাঁড়িয়ে। ওর মানুষের বুদ্ধি এখন বিলুপ্ত প্রায়। ও এখন শুধু জানে ওর প্রভুর ডাক। তুই বাধা দিতে এলে তোকেও আমি পালক পরিয়ে দেব। আপনি তখন কি করলেন ঠাকুরমশাই? ওই দানবটা কি আপনার দিকে এগিয়ে এলো? সেই হার হিম করা অন্ধকারের মধ্যে আমি বুঝে গেলাম ভয় পেলে চলবে না। ওই অশরীরী কাকেশ্বরের শক্তির উৎস হলো ওই পালক সংস্করণ। আমি ছোলা থেকে সিঁদুর আর পঞ্চগুড়ি বের করে দ্রুত হাতে ওই মরা অশ্বত্থ গাছের তলায় আরও একটা নতুন তান্ত্রিক মণ্ডল আঁকতে শুরু করলাম। আগুন জ্বালালাম। ওটা ছিল
স্তম্ভন মণ্ডল। সেই মূর্তির সামনেই আপনি কাজ শুরু করলেন? ও বাধা দিল না? ও তখন উন্মাদের মতো হাসছে। আমি ভ্রুক্ষেপ না করে গাছের ডাল থেকে ঝুলে থাকা সেই অভিশপ্ত পালকের মালার একটা ছিঁড়ে নিয়ে আমার আঁকা মণ্ডলের ঠিক মাঝখানে রাখলাম। তারপর ঝোলা থেকে একটা ছোট তামার কুশ বের করে মণ্ডলের কেন্দ্রে বিধিয়ে দিয়ে মন্ত্র উচ্চারণ শুরু করলাম। ওং হ্রিং ক্রং কাকেশ্বর স্তম্ভয় স্তম্ভয় স্বাহা। যেই না মন্ত্রের তেজ বেড়েছে, অমনি দেখলাম মণ্ডলের মাঝখানের ওই কুচকুচে কালো পালকগুলো জ্যান্ত মাছের মতো ছটফট করতে শুরু করলো। বাতাস যেন শোঁ শোঁ শব্দে মণ্ডলের ভিতর পাক খেতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে সেই হলদে চোখের ছায়া মূর্তিটা মণ্ডলের সীমানার বাইরে এসে এক বিকট হুঙ্কার দিয়ে উঠল। থাম! এই তুকতাক দিয়ে কাকেশ্বরকে আটকানো যাবে না। মানুষের দেহে কাকের শক্তি একবার সেঁধিয়ে গেলে তার কেউ বাঁধতে পারে না। তুই তুই আমার সাধনায় বাধা দিচ্ছিস। আমাকে ফিরিয়ে দে আমার শিষ্য। বিনয় আমার রক্ত। ও জানতো মণ্ডল আমি সুরক্ষা বলয় দিয়ে ঘিরে রেখেছি, তাই ও সরাসরি ছুঁতে পারছিল না। কিন্তু ওর গলার স্বর তখন ফেটে বেরোচ্ছিল। তোর মন্ত্রে বিনয়ের শরীরের পালক খসবে না, বরং ও চামড়া ছিঁড়ে মাংস বেরিয়ে আসবে। ও তখন আর মানুষ হয়ে ফিরবে না, ফিরবে এক রক্তাক্ত মাংসপিণ্ড হয়ে। ছেড়ে দে ওকে। ও আমার নতুন অবতার হতে চায়। কাকেশ্বরের সেই বিভীষিকাময় চিৎকারে চারপাশের আকাশ যেন কালো হয়ে গেল। গাছের উপর থেকে অসংখ্য কাক একযোগে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। তাদের চোখ আর নখ আমার পিঠ মাথা ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। চারিদিকে শুধু ডানার ঝাপটানি আর কর্কশ ডাক। মনে হচ্ছিল সেই ডানাগুলোর ঝাপটায় দম বন্ধ হয়ে আমি মরে যাব। সেই মুহূর্তে ঝোলা থেকে বের করলাম বিশেষ রাহু শনি কবচ। ওটা শ্মশানের চিতার আগুন আর তামার মিশ্রণে তৈরি। আমি এক টানে কবচটা খুলে মণ্ডলের ঠিক মাঝখানে ছুঁড়ে মারলাম। একই সাথে বলে উঠলাম, কাকেশ্বর, মানুষের রক্ত মাংসের লোভ তোর 100 বছরেও গেল না। আজ এই অগ্নিতেই তোর পালক সংস্করণ ছাই হবে। কবচটা মণ্ডলের আগুনের সংস্পর্শে আসতেই এক নীল রঙের লেলিহান শিখা সজোরে আকাশে ঠেলে উঠল। সেই আগুন সাধারণ আগুন নয়, ওটা তান্ত্রিক স্তম্ভনের তেজ। মণ্ডলের কেন্দ্রে রাখা সেই পালকের মালাটা দাউ দাউ করে জ্বলে উঠল, আর সাথে সাথে সেই হলদে চোখের ছায়া মূর্তিটা যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগলো। না, এ হতে পারে না। আমার 100 বছরের সাধনা, আমার শিষ্য, আমার পালক, উফ, আমায় পুড়িয়ে দিলি রে তান্ত্রিক। আগুনের শিখা যত বাড়ছিল সেই ছায়া মূর্তিটা তত দ্রুত গলতে শুরু করলো, ঠিক যেমন করে মোম গলে যায়। ওর ওই পালক ঢাকা শরীরটা আগুনের তাপে তরল হয়ে মাটিতে মিশে যাচ্ছিল। চারপাশের সেই অসংখ্য কাকের ঝাঁক তখন পাগল হয়ে দিশাহারা হয়ে উড়তে লাগলো। হঠাৎ একটা বিকট কা শব্দে সারা মাঠ কেঁপে উঠল, আর সেই মুহূর্তেই কাকেশ্বরের ছায়াটা আগুনে পুড়ে ছাই হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। সেই আগুনের শিখা যখন নিভল, মাঠের উপর তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। অসংখ্য কাকের সেই বিকট চিৎকার আর ডানার শব্দ যেন কর্পূরের মতো উড়ে গেল। মাটির উপর পড়ে রইল শুধু একদলা ছাই আর পোড়া পালকের উৎকট গন্ধ। আমি টলতে টলতে গ্রামের দিকে ফিরলাম। বিনয়ের অবস্থা তখন কি দেখলেন ঠাকুরমশাই? বিনয়ের উঠোনে পৌঁছে দেখি এক অলৌকিক দৃশ্য।
বিনয় মাটিতে উপুর হয়ে পড়ে আছে, আর ওর চারপাশটা ঘিরে আছে কয়েকশো ঝরে পড়া কালো পালক। ওর শরীর থেকে ওই পালকগুলো যেন কোনো জ্যান্ত পরজীবীর মতো খসে পড়েছে। আমি ওর নাড়ি টিপে দেখলাম প্রাণ আছে। আমি নরেনবাবুকে আর বিনয়ের বাবাকে ডাকলাম। ঠাকুরমশাই, ও কি বেঁচে আছে নাকি ওটা এখন? ভয় নেই নরেনবাবু, কাকেশ্বরনাথের অভিশাপ ওই আগুনেই শেষ হয়ে গেছে। বিনয়কে ঘরে নিয়ে গিয়ে মাথায় গঙ্গা জল দিন। আমি নিজেই বিনয়কে পাঁজা কোলা করে ওর ঘরে শুইয়ে দিলাম। ঘন্টা দুয়েক পর যখন ওর জ্ঞান ফিরল, ও পিট পিট করে তাকালো। ওর চোখের সেই হলদেটে ভাব, সেই হিংস্রতা সব কেটে গেছে। ও শুধু অবাক হয়ে ওর বাবা মায়ের দিকে তাকিয়ে রইল, যেন এক গভীর ঘুম থেকে জাগলো সে। গ্রামের মানুষ নিশ্চয়ই আপনাকে অনেক শ্রদ্ধা জানালো। শ্রদ্ধা? তারা তখন আতঙ্কে থরথর করে কাঁপছে। আমি যখন নরেনবাবুর কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনের দিকে আসছি, দেখলাম গজাননপুরের প্রতিটি মানুষ ঘর থেকে বেরিয়ে সেই অভিশপ্ত অশ্বত্থ গাছটার দিকে চেয়ে আছে। যে গাছটা একদিন কাকেশ্বরের ডেরা ছিল, সেটা এখন একটা কঙ্কালের মতো দাঁড়িয়ে। আমি ফেরার পথে ট্রেনের জানলার ধারে বসে শুধু ভাবছিলাম ওই পালক সংস্করণের কথা। ঠাকুরমশাই থামলেন। ঘরের বাইরের বৃষ্টিও এখন পুরোপুরি থেমে গেছে। আমাদের দুজনেরই মনে হলো এই মেঘলা বিকেলের ছমছমে পরিবেশে ঠাকুরমশাইয়ের গল্পের সেই কালো পালকগুলো যেন আমাদের মনের ভিতরেও ডানা ছাপটাচ্ছে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।